আসসালামু আলাইকুম। আমি জেবা ফেরদাউস, কর্মরত আছি SIBL ফাউন্ডেশন হসপিটালে ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে। আজকে আমি কথা বলবো একটি বহুল পরিচিত রোগ, যেটি হচ্ছে কিডনি। আমাদের মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অঙ্গের ভিতরে কিডনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং কিডনি সমস্যা বর্তমান সময়ের জন্য একটু অধিক পরিমাণে বেড়ে চলেছে। প্রত্যেকটি মানবদেহেই 2টি করে কিডনি বিদ্যমান, অর্থাৎ এই কিডনির মাধ্যমে মানবদেহের যে সকল বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায় এবং ছাঁকন পদ্ধতির মাধ্যমে রক্তকে পরিশুদ্ধ করে। এবার আসি কিডনি ডিজিজ কত প্রকারের হয়ে থাকে। প্রধানত আমরা কিডনি ডিজিজ দেখে থাকি 2 ধরনের, সব থেকে বেশি আর কি আমরা হসপিটালে রোগী আসা সেটার ভিতরে দেখে থাকি। একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ এবং অন্যটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ডিজিজটি হচ্ছে যখন হঠাৎ করে একটা মানুষের ডায়রিয়া, বমি বা জ্বর অতিরিক্ত চলে আসে, তখন দেখা যায় অনেক সময় শরীরের ইন্টারনাল ব্লাড ফ্লোটা কমে যায় এবং শরীরের ভিতরে ইলেকট্রোলাইট কমে আসে এবং ক্রিয়েটিনিন বেড়ে যায়। অর্থাৎ ব্লাড ফ্লো কমে গেলে টিউবগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, তখন এই কিডনি ডিজিজ অনেক সময় দেখা যায়। আবার এটার আরও একটি কারণ বলা যায়, যখন আমরা অধিক পরিমাণে ব্যথানাশক ওষুধ সেবন করে থাকি তখন এই ধরনের প্রবলেম হয়ে থাকে। এরপরে আসি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা দীর্ঘদিন মেয়াদী হয়ে থাকে। আর এই ক্রনিক কিডনি ডিজিজটাই হচ্ছে সবচেয়ে বেশি বহুল পরিচিত এবং দেখা যায় সব থেকে বেশি। সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের 5টি স্টেজ বিদ্যমান, যেটি GFR এর উপরে নির্ধারণ করা হয়, এবং এই স্টেজ 1, 2-কে ধরা হয় হচ্ছে স্বাভাবিক অবস্থা বা খুব বেশি গুরুতর সমস্যা নয়। কিন্তু রিস্ক বা রেস্ট্রিক্টেড যে স্টেজ, সেই স্টেজটি হচ্ছে 3 থেকে 5, অর্থাৎ প্রথম দুটিকে আমরা রেস্ট্রিক্টেড না ধরলেও পারি। স্টেজ 1-এ GFR এর অ্যামাউন্ট থাকে 19 ml/min। এরপর আসে স্টেজ 2। স্টেজ 2-তে GFR এর পরিমাণ থাকে 62 থেকে 89 ml/min, এবং স্টেজ 3-তে থাকে 30 থেকে 40 ml/min, এবং স্টেজ 4-এ সেটা গিয়ে দাঁড়ায় 15 থেকে 29 ml/min, এবং স্টেজ 5-এ less than 15 ml/min হয়ে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রথম 2টি স্টেজ আমাদের জন্য খুব বেশি রেস্ট্রিক্টেড থাকে না, কিন্তু তার পরবর্তী যে 3টি স্টেজ, এই 3টি স্টেজের ক্ষেত্রে বেশ খানিকটা রেস্ট্রিকশন আমরা দিয়ে থাকি। অর্থাৎ যখন আমরা স্টেজ 3 থেকে 5-এ চলে যাই, তখন আমাদের পানির যে রেস্ট্রিকশনের বিষয়টা থাকে সেই বিষয়টি চলে আসে অনেক সময়, সাথে প্রোটিন রেস্ট্রিকশনের বিষয়টিও চলে আসে। সিকেডি, AKI ছাড়াও আরও দেখা যায় বেশ কিছু ধরনের প্রবলেম হয়ে থাকে, যেমন কিডনি স্টোন, কিডনি ড্যামেজ আর বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তবে খাবারের বিষয়ে আমরা সিকেডি পেশেন্টের দিকে বেশি লক্ষ্য রাখি। এবার বেশ কিছু কমপ্লিকেশনস দেখা যায় এই কিডনি ডিজিজের সময়, যেমন কিডনি ডিজিজ হলে দেখা যায় যে অ্যানিমিয়ার প্রবণতা বেড়ে যায়। এছাড়াও দেখা যায় যখন GFR এর মানটা 30 ml/min এর নিচে চলে যায়, তখন দেখা যায় বোন ডিসঅর্ডার হয় এবং কিডনি রেগুলেশনও তখন কমে যায়। এবার আসি কিডনি ডিজিজের কিছু সিমটমস নিয়ে। চেঞ্জেস ইন ইউরিনস, অর্থাৎ ইউরিনে বিভিন্ন ধরনের চেঞ্জ লক্ষ্য করা যায়, যেমন কম বা বেশি পরিমাণে মূত্র নির্গত হওয়া। অর্থাৎ অনেকের দেখা যায় অনেক বেশি পরিমাণে মূত্র নির্গত হচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মূত্র কম পরিমাণে নির্গত হচ্ছে। এছাড়াও ইউরিনের সাথে প্রোটিন যাওয়া, ইউরিনের সাথে ব্লাড যাওয়া, ইডেমা তৈরি হওয়া, ক্ষুধা মন্দা তৈরি হওয়া, বমি বমি ভাব আসা, আবার হাই ব্লাড প্রেশারও দেখা যায় যে এর একটি সিমটমসের ভিতরে ধরা হয়। কিডনি পেশেন্টের ক্ষেত্রে খাদ্যের যে নির্দেশিকা আমরা দিয়ে থাকি, তার ভিতরে বেশ কিছু বিষয় সম্পর্কে আমি এখন আলোচনা করব, যেমন প্রোটিনের নিয়ন্ত্রণ। অতিরিক্ত প্রোটিন কিডনির উপরে চাপ সৃষ্টি করতে পারে, তাই আমরা প্রোটিনকে নিয়ন্ত্রণ করে একটু পরিমিত পরিমাণে প্রদান করে থাকি। পরিমিত পরিমাণে মাছ, মুরগির মাংস, অবশ্যই সেটা চামড়া ছাড়া। ডাল দেওয়া যেতে পারে, কিন্তু ডালটাকে কিছু সময় ভিজিয়ে রেখে সেই পানিটি ফেলে দিয়ে তারপরে মোটামুটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে সেই ডালটি আমরা দিতে পারি, তবুও সেটা রোগীর অবস্থার উপরে বিবেচনা করে। এরপরে আসি লবণের ব্যাপারে। আমাদের সবারই একটা ভালো লাগা বলা যায়, বা অনেকেরই খাবারের সাথে শুধু লবণ খেতে বা সাদা লবণ খেতে পছন্দ করে। এই লবণটাকে অবশ্যই রেস্ট্রিক্টেড করে দিতে হবে এবং লবণটাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে সোডিয়াম বা লবণ হচ্ছে উচ্চ রক্তচাপ বাড়ায়, যা আমাদের কিডনির জন্য, হার্টের জন্য, সব কিছুর জন্যই বেশ কিছুটা ক্ষতিকর। আমরা লবণের পরিবর্তে সেখানে ধনেপাতা, লেবু ইউজ করতে পারি, যার মাধ্যমে খাবারটা আরও সুস্বাদু করে তোলা যায়। এরপরে আসি পটাশিয়াম। উচ্চ পটাশিয়াম নিয়ন্ত্রণ করা।
উচ্চ পটাশিয়াম নিয়ন্ত্রণ না করলে দেখা যায় যে এর ফলেও কিডনির বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন কলা, কমলা, টমেটো, পালং শাক, ডাবের পানি, এগুলো চেষ্টা করবো আমরা পরিহার করার। আর সিকেডি অর্থাৎ এজিএফআর এর ওপরে নির্ভর করে পানি পান করা, অর্থাৎ তার এজিএফআর এর পরিমাণ কেমন সেটার উপরে ডিপেন্ড করে তার পানির পরিমাণটা নির্ধারণ করে দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে সেভাবে পানি পান করা। এরপরে আসি বেশ কিছু খাবার, অর্থাৎ উচ্চ পিউরিনযুক্ত খাবার। এই উচ্চ পিউরিনযুক্ত খাবারের ক্ষেত্রেও আমাদের বেশ কিছু দিক খেয়াল করতে হবে। যেমন উচ্চ পিউরিনযুক্ত খাবার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় বা ইউরিক অ্যাসিড উৎপন্ন করতে সহায়তা করে। উচ্চ পিউরিন জাতীয় খাবারগুলো কি কি জেনে সেই খাবারগুলোকে পরিহার করার চেষ্টা করা এবং মাঝারি পরিমাণে পিউরিনযুক্ত খাবার যেগুলো সেগুলো গ্রহণ করা। এবং উচ্চ পিউরিনযুক্ত খাবার শুধু কিডনি রোগী না, গাউটের ক্ষেত্রেও বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। কিডনি পেশেন্টের জন্য উচ্চ পিউরিনযুক্ত খাবার এড়িয়ে চলা এবং মাঝারি বা নিম্ন পিউরিনযুক্ত খাবার কিছুটা অ্যাড করা, পানি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা, অবশ্যই সেটি ইজিএফআর এর সাথে নিয়ন্ত্রণ করে ডাক্তার এবং ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী যে পরিমাণ পানি নির্ধারণ করা হবে সেই পানিটা গ্রহণ করা এবং প্রোটিনের ঠিক যতটুকু রেস্ট্রিকশন প্রদান করা হয় সেই রেস্ট্রিকশন অনুযায়ী ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে এবং ডাক্তারের পরামর্শের সহিত আমরা চেষ্টা করব খাবার গ্রহণ করা এবং ওষুধ গ্রহণ করা এবং রেগুলার ডাক্তার এবং ডায়েটিশিয়ানের চেক আপের ভিতরে থাকার চেষ্টা করব, যাতে আমাদের শারীরিক অবস্থা অবনতির দিকে না গিয়ে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করে। এবং এই বলেই আজকের রোগ অর্থাৎ কিডনি ডিজিজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।